হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এটা পার্ট 1 ভিডিও, দেখে নাও। প্রথমত তোমাদের সেকেন্ড অধ্যায়টা খুলবে, পেজ নম্বর 70, যেটা সময় ও গতি চ্যাপ্টার। এখানে প্রথমে যেটা দেওয়া আছে গতির ধারণা। দেখো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে যে নিচের বর্ণনাগুলির থেকে উপযুক্ত উত্তর বেছে নিয়ে সারণীটি পূর্ণ করো। তাহলে সরলরৈখিক গতি, বৃত্তাকার পথে গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, বক্রপথে গতি। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো কোনটা কোন ধরনের গতি সেটা লিখতে বলেছে। প্রথমত তোমাদের যেটা জানতে হবে যে সরলরৈখিক গতি আসলে কি, বা বৃত্তাকার গতি বা কি, ঘূর্ণন গতি বা কি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণটাই কি, আর বক্রপথে গতি কি। তাহলে এগুলো জানতে গেলে এগুলো সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান থাকতে হবে। সেগুলো আগে চলো দেখে নিই, তারপর আমি এই ছকটা করে দেখাচ্ছি। প্রথম যেটা আসছে সরলরৈখিক গতি। দেখো এখানে একটা আমি ছবি এঁকেছি, একটা সরল রেখা। তাহলে কেউ যদি একটা সরল রেখা বরাবর হেঁটে যায় বা দৌড়ে যায়, বা ধরো একটা পাখি এ বিন্দু থেকে বি বিন্দুতে সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে সেই ধরনের গতিকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি। তাহলে দেখে নাও সরলরৈখিক গতির সংজ্ঞাটা কি। যদি গতিশীল বস্তুটি সরলরেখা বরাবর চলে তবে তার গতিকে বলে সরলরৈখিক গতি। তাহলে উদাহরণ হিসাবে আমি তোমাদের অনেকগুলোই বলেছি, তার মধ্যে তারা একটা দেখে নাও যে সরলরেখা বরাবর উড়ন্ত পাখির গতিই হচ্ছে সরলরৈখিক গতি। এরপর চলো বৃত্তাকার পথে গতিটা কি দেখে নাও। এই বিন্দু থেকে একটা ধরো পাথরকে ছুঁড়লাম, পাথরটি বৃত্তাকার পথে গিয়ে বি বিন্দুতে পড়লো, অথবা কোনো বর্ষা ছুড়ে দিলাম। তাহলে এই বৃত্তাকার পথে গতিটা কেমন ধরনের হচ্ছে? দেখো একটা বৃত্তাকার পথ বরাবর যাচ্ছে। তাহলে উদাহরণ হিসেবে কী ভাবতে পারো? বায়ুতে ছোঁড়া বর্ষার গতি, এটা হচ্ছে বৃত্তাকার পথে গতি। তাহলে বৃত্তাকার পথে গতির সংজ্ঞাটা চলো দেখে নিই। যদি কোনো বস্তুর চলন বক্ররেখা বরাবর হয়, দেখতেই পাচ্ছ বক্ররেখা বরাবর হচ্ছে, তবে সেই গতিকে বৃত্তাকার পথে গতি বলে। তাহলে বৃত্তাকার পথে গতি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আসছি 3 নম্বর, যেটা আসছে ঘূর্ণন গতি। দেখো এখানে একটা কিসের ছবি এঁকেছি বুঝতে পারছো? এটা একটা লাট্টুর ছবি, যেটা ঘুরে চলেছে। তাহলে লাট্টুর গতি কি বলতে পারি? একটা ঘূর্ণন গতি, অর্থাৎ যেটা একটা বিন্দুকে অবস্থান করে ঘুরে চলেছে। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞাটা চলো দেখি। যে বিশেষ ধরনের গতিতে একটি বিস্তৃত বস্তু কেন্দ্রীয়ভাবে, দেখো কেন্দ্রীয়ভাবে অবস্থিত একটি সরলরেখা বা অক্ষ সাপেক্ষে স্থানান্তরিত না হয়। লাট্টুটা কি এক জায়গায় ঘুরছে? তো তারা স্থানান্তরিত না হয়ে শুধু দিক স্থিতির পরিবর্তন ঘটায়, তাকেই ঘূর্ণন বা আবর্তন গতি বলে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুটা এক জায়গায় স্থির হয়ে ঘুরছে। তাহলে ঘূর্ণন গতির উদাহরণ হিসেবে আমরা কি ভাবতে পারি? লাট্টুর গতি। এরপর আসছি মিশ্র গতি। তাহলে মিশ্র গতি মানে কি? দুই বা ততোধিক গতির মিশ্রণে যেটা তৈরি হবে। এবার চলো দেখি কি কি গতির মিশ্রণে মিশ্র গতিটা তৈরি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ আমরা এর উদাহরণ হিসেবে ভাবতে পারি একটা সাইকেলের চাকার গতি। তোমরা খেয়াল করছো সাইকেলের চাকাটা ঘুরছে, তার সাথে আবার এগিয়ে যাচ্ছে। তাহলে সাইকেলের চাকার গতি একটা হচ্ছে ঘূর্ণন গতি, যেটা ঘুরছে, আবার যখন এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে চলন, অর্থাৎ সরলরেখা বরাবর যাচ্ছে। তাহলে সাইকেলের চাকার গতি চলন আর ঘূর্ণন এই দুই গতির মিশ্রণে তৈরি হয়েছে। তাহলেই বলতে পারি সাইকেলের চাকার গতি একটা মিশ্র গতি। একইভাবে স্ক্রুড্রাইভারের গতি তোমরা লক্ষ্য করছো, স্ক্রুড্রাইভারটা ঘুরছে, ঘুরতে ঘুরতে ভেতর দিকে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও চলন আর ঘূর্ণন দুই গতির মিশ্রণে তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? যে গতির মধ্যে চলন, আবর্তন, কম্পন বা এদের যে কোনো দুটির প্রকারভেদ বা তিনটি একই সঙ্গে উপস্থিত থাকে তাকে মিশ্র গতি বলে। চলো এরপর আমরা ছকটা পূরণ করব। তাহলে সব গতির সম্পর্কে আমরা জেনেছি, এবার ছকটা পূরণ করে নিচ্ছি। দেখে নাও বিভিন্ন ধরনের গতির উদাহরণ দেওয়া আছে। কেমনভাবে গতিশীল এই 5টা থেকে আমাদের ফিল আপ করতে হবে। তাহলে প্রথম যেটা আসছে, রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতি। তাহলে একটা সোজা যদি আমি দাগ কাটি তাহলে সেটা কি হচ্ছে? সরলরেখা বরাবর যাচ্ছে, অর্থাৎ সেটা সরলরৈখিক গতি। 2 নম্বরটা দেখো ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। ঘড়ির কাঁটা তোমরা লক্ষ্য করেছো যে বৃত্তাকার পথে ঘুরে যাচ্ছে, তাহলে আমি সেটাকে বলতে পারি কি? বৃত্তাকার পথে গতি, তাই লিখেছি বৃত্তাকার পথে গতি। এরপর 3টা দেখো
ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি। যখন ছাদ থেকে আমরা পাথরকে ছুঁড়ে দেব তাহলে কি হবে, পাথরটা ছাদ থেকে এভাবে এসে পড়বে, অর্থাৎ বৃত্তাকার পথে না, সরি, বক্রপথে এসে পড়ছে, তাই এটাকে আমি কি বলবো, বক্রপথে গতি। এরপর 4টা দেখো, নাগরদোলার গতি। নাগরদোলা কি হয়, একটা বিন্দুর সাপেক্ষে এদিকে এদিকে যাতায়াত করছে, অর্থাৎ একটা বিন্দুর সাপেক্ষে তো অবস্থান পরিবর্তন করছে, তাই সেটা ঘূর্ণন গতি বলতে পারি। এরপর আসছে 5 নম্বর, এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাটুর গতি। তাহলে লাটুর গতি আমি তোমাদের ঘূর্ণন গতিতে আগেই বুঝিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই আর বোঝানোর দরকার নেই। এরপর 6টা দেখো, ঘড়ির পেন্ডুলামের গতি। এটা একটু খেয়াল রাখবে, ঘড়ির পেন্ডুলাম কি হয়, একটা বিন্দুর সাপেক্ষে একবার এদিকে যায় একবার এদিকে যায়, তাহলে এইটা কি হচ্ছে, দোলন গতি হচ্ছে, অর্থাৎ দোল গতি বলতে পারি। তাহলে উত্তরটা কি হচ্ছে, দোলন গতি। এরপর 7টা, সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। তাহলে সোজা রাস্তা বরাবর বলে দিয়েছে যেতে, অর্থাৎ সরলরেখা বরাবর যখন যাচ্ছে তখন সেটা নিশ্চয়ই সরলরৈখিক গতি হবে, তাই দেখে নাও। এরপর 8টা, সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি বলেছে। তাহলে চলন্ত সাইকেলের চাকার গতি কেমন হয়, দেখো চাকাটা ঘুরছে, তার সাথে সাথে দূরত্ব সরলরেখা বরাবর যাচ্ছে, অর্থাৎ দুটো গতির মিশ্রণে তৈরি হয়েছে, একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে ঘূর্ণন, তাই লিখেছি ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। এরপর 9টা, স্ক্রুড্রাইভার গতি। এটা তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি, এটাও সেই ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। আর সবশেষে যেটা আসছে, বৈদ্যুতিক পাখার গতি। এটাও কি হচ্ছে, বৈদ্যুতিক পাখার গতি, দেখবে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সেটা ঘুরে চলেছে, তাই এটা ঘূর্ণন গতি। এরপর দেখো তোমাদের বইতে যেটা দেয়া আছে, একটা পিঁপড়ে কি করছে, ছবিটার দিকে তাকাও ভালো করে, এ বিন্দু থেকে এইভাবে বাঁকা পথে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে। তাই লিখেছে একটি পিঁপড়ে তার ধার বরাবর এ থেকে বিতে যাচ্ছে। তাহলে এইটা কি সরলরেখা বরাবর যাচ্ছে না বাঁকা পথে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা নিশ্চয়ই সরলরেখা বরাবর যাচ্ছে না, যাচ্ছে কিভাবে, বাঁকা পথে যাচ্ছে। তাই এখানে লিখেছে কি না, পিঁপড়েটি প্রথমে যে পথে পাতার কিনারা বরাবর এ থেকে বি বিন্দুতে পৌঁছালো তার সমগ্র দৈর্ঘ্য হলো পিঁপড়ের অতিক্রান্ত দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব। যখন পিঁপড়েটা কি করছে, এ থেকে বিতে যাচ্ছে, বাঁকা পথে যাচ্ছে, তাহলে এইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এরপর যেটা আসছে সরণ। তাহলে সরণ কোনটা, না পিঁপড়েটা যদি বক্রপথে না গিয়ে যদি সোজা এ থেকে বিতে পৌঁছাতো, অর্থাৎ সরলরেখা বরাবর যেত, তাহলে সেটা নিশ্চয়ই সরণ হতো। তাই লিখেছে পিঁপড়েটি যদি এ বি সরলরেখা ধরে যায়নি, তবু এ বি সরলরেখার দৈর্ঘ্য এই যাত্রায় একটি সামগ্রিক ধারণা দেয়। এ থেকে বি এর দিকে এ বি সরলরেখার এই মাপকেই বলবো সরণ। তাহলে এক্ষেত্রে তোমাদের দুটো জিনিস তোমরা জানছো, একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর একটা হচ্ছে সরণ। তাহলে দুটো কি একই জিনিস? মোটেও না। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তুমি সরলরেখা বাদে বক্রপথে যখনই যাবে সেই যে পথটা সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কোনটা, না এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন তুমি সরলরেখা বরাবর যাবে সেটা সরণ। চলো এরপর আমরা দেখে নেব সরণ আর অতিক্রান্ত দূরত্ব বলতে কি বুঝি, এর সংজ্ঞাটা একটু দেখে নেওয়ার দরকার। প্রথমত দেখে নাও, এখানে একটা ছবি এঁকেছি, এ থেকে সিতে বক্রপথে গেল, আবার সি থেকে বিতে বক্রপথে গেল। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি কি বলেছি, এ থেকে সি এর দূরত্ব যুক্ত সি থেকে বি এর দূরত্ব। কিন্তু সরণ কোনটা হবে, এ থেকে বি এর দূরত্ব, অর্থাৎ এস দিয়ে যেটা ডিনোট করা হচ্ছে। চলো সরণের সংজ্ঞাটা দেখি। নির্দিষ্ট অভিমুখে কোনো সরল গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনকে ওই বস্তুকণার সরণ বলে, অর্থাৎ একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে এবং সেটা সরল রেখা বরাবর যাচ্ছে। আর অতিক্রান্ত দূরত্বটা কি বলছে, কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে নির্দিষ্ট সময় অবকাশে যে পথ দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই অবকাশে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে। তাহলে এই যে আমি বক্রপথটা এঁকেছি, এ থেকে সি আর সি থেকে বি, এটা হচ্ছে একটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে এরপর আমাদের যেটা মনে করতে হবে যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব এককটা কি। তাহলে এককটা আমরা এবার আলোচনা করছি। দেখো প্রথমত আমাদের জানতে হবে সরণ একক কি, অতিক্রান্ত দূরত্বের একক কি। যদিও দুটো একই জিনিস, দুটোই দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাই সেক্ষেত্রে এককটা একই হবে। তাহলে সরণ বা অতিক্রান্ত দূরত্বের একক একই হবে। সেই এককগুলো কি কি, না সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে মিটার। এটা একটু তোমরা